ঋতুদি আমি জানি না, আমার জন্মের আগে থেকে উনি অভিনয় করছেন এবং এমন কোনো চরিত্র নেই যেটা উনি করেননি। মানে এতগুলো সিনেমা করেছেন, এত বছর ধরে কাজ করেছেন, তো ওনার জন্য নতুন কিছু বার করাটা মানে খুবই বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, থ্রিলারের মধ্যে রোম্যান্স না রোম্যান্সের মধ্যে থ্রিলার, কোনটা চ্যালেঞ্জিং বেশি বানানো? কোন যা সময় তাতে মানে রোম্যান্সটা তো রিয়েল লাইফেই একটা থ্রিলার হয়ে গেছে। বুঝতে পারছো তো কি বলছি? আমার এক সেকেন্ড সময় লেগেছে বুঝতে। আমার ফেভারিট জনরা বলতে পারো কমেডি, কিন্তু কমেডি বানানো বা কমেডি মোস্ট ইম্পর্টেন্টলি লেখা আমার মনে হয় দ্য টাফেস্ট জব, এবং কমেডি চরিত্রে অভিনয় করা টাফেস্ট জব। আমার ফেভারিট অ্যাক্টর কাঞ্চন মল্লিক। আড্ডা যেখানে থ্রিলার আর কফি যেখানে রহস্য, চোখের পলকে যেখানে ঘুরে যায় গল্পের মোড়, তিনি সেই গল্পকার। হ্যালো, দিস ইজ মনীষা, ওয়েলকাম টু জিও বাংলা। আপনারা দেখছেন জিও আড্ডা, আর আজকের জিও আড্ডার যিনি স্পেশাল গেস্ট, তার গল্পের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে অ্যাডভেঞ্চার। তার গল্প নিয়ে যায় রোলার কোস্টারের জার্নি অনুভব করাতে। আসুন পরিচয় করে নেই ভার্সেটাইল ডিরেক্টর সায়ন্তন ঘোষালের সাথে। এই তো দারুণ দারুণ দান করছে তোমার তো। হ্যাঁ, লুডোটা তো দারুণ খেলছো, মানে চালগুলো খুব ভালো পড়ছে তোমার। তা এখনো লুডো খেলা হয়? মানে যতই বলো লুডোর একটা অ্যাট্রাকশন তো আছে। লুডো খেলা তখন বেড়ে গেছে, কারণ না, আমি ডিজিটাল লুডোর কথা বলছি না। ডিজিটাল না, রিয়েল লাইফে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার মেয়ের বয়স 6। আচ্ছা, তো আমি যখন রোজ বাড়ি ফিরি তখন এটা এখন আমার কাজ হয়ে দাঁড়িয়েছে আর কি, যে ওর সাথে লুডো খেলতে হবে, কিন্তু একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে হারতে আমাকে হবে। আচ্ছা, তার মানে মেয়ের সাথে লুডো খেলায় তুমি হারো বলে এখন কি জিতছো আমার সাথে? দেখা যাক, খেলাটা তো এখনো শেষ হয়নি, তবে মেয়ের সাথে হারতে হয়। মেয়ের সাথে হারতে হয়। তো একটা কথা, এটা খেলতে খেলতে আমার মনে হলো তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই লুডো খেলাটা সহজ নাকি ডিরেকশন দেওয়াটা? ডিরেকশন দেওয়াটাই সহজ অ্যাকচুয়ালি, কারণ বাই চান্স যদি আমি যেরকম বলছিলাম আমার মেয়ের সাথে যে খেলাটা খেলতে হয়, সেখানে যদি বাই চান্স আমি কোনোভাবে জিতে যাই, তাহলে মানে লন্ডভন্ড অবস্থা হয়ে যায় আর কি বাড়িতে। তো কারেন্টলি আমার মনে হয় যে ডিরেকশনই একটু ইজিয়ার। তাহলে কি আবার রিপিট খেলতে হয় যদি কোনোভাবে তুমি জিতে গেলে বাই চান্স? হ্যাঁ, সেটা আমি আস্তে আস্তে শিখে গেছি স্কিলটা আর কি। মানে নিজে জিতলেও 2 পড়লে জিতবো, কিন্তু আমি 1 দান দিই, মানে ওই রকম আর কি, একটু ম্যানিপুলেট করে নিতে হয় যাতে হারি। সো খুব ডিফিকাল্ট। তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো, সেখান থেকে তুমি বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ নিয়ে সিনেমা বানালে। ফিল্ম বানাবে এটা কখন ঠিক করলে? ফিল্ম বানাবো এটা বুঝতে পারি অ্যারাউন্ড 2005-2006, তখন আমি ক্লাস 9-10 এরকম একটা সময়। ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার বলে নয়, আমার লিটারেচার এমনি খুব পছন্দের, এবং আমার মনে হয় আমি ইংলিশ লিটারেচার বেশ ভালোই ছিলাম আর কি ক্লাসে। তো ইংলিশ বাংলা দুটো নিয়েই চর্চা করতাম, গল্প পড়তাম, মানে পড়ার বইয়ের বাইরেও। তো সেখান থেকেই একটা ভালোবাসা তৈরি হয়। প্রথম জকের ধন দিয়ে তুমি শুরু করলে। তো বাংলা সিনেমায় অ্যাডভেঞ্চার বানানো এমনি একটু মুশকিল, তুমি কিভাবে ভাবলে যে এটা করব? না, কি বলতো, যখন আমরা শুরু করি তখন তো অত বেশি চিন্তা ভাবনা থাকে না মাথায়, কারণ আমি অ্যাকচুয়ালি কিছুই জানতাম না সিনেমার। আমি সিনেমা দেখতে ভালোবাসতাম এবং জানতাম যে এটা বানাতে চাই ইন ফিউচার। আর আমার ফ্যামিলির, আমার আশেপাশে এমন কেউ ছিল না যে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং আমাকে গাইড করতে পারে। আমার মনে হচ্ছে সেটা খুব ভালোই একটা জিনিস, কারণ কোনো ভয় ঢোকেনি মনে, কোনো করাপশন ঢোকেনি মনে, এই পলিটিক্স হয়, এই হয়, তাই হয়, সব মাথায় কিছুই ছিল না। প্রেশারও ছিল না, কোনো প্রেশারও ছিল না অ্যাকচুয়ালি। তো আমি চ্যালেঞ্জ হিসেবে নিইনি। আমার মনে হয়েছিল যে আমি এরকম সিনেমা বানাতে চাই, কারণ এরকম সিনেমা এবং এরকম গল্প পড়ে আমি বড় হয়েছি। আমি বানাতে চেয়েছিলাম, আমি নিজেকে তৈরি করেছি নিজের মতো করে এবং বানিয়েছি, মানে সেই জন্যই আমার মনে হয় পসিবল হয়েছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে বাংলা সিনেমায় যেখানে বাজেটটা একটা বড় ইস্যু, যেখানে ভিএফএক্স কাজ করা খুবই মুশকিল, একটা বাজেটের ব্যাপার, প্রডিউসার পাওয়ার একটা ব্যাপার আছে, সেখানে তুমি শুধু জকের ধন নয়, সাগরদ্বীপের জকের ধন বানালে, এবং সেখানে ভিএফএক্স এর এমন একটা কাজ যেখানে বাংলা সিনেমাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এটা কিভাবে পসিবল করলে? এটার কৃতিত্ব কিছুটা আমি নিজেকেই দেব। আচ্ছা, কারণ সিনেমা নিয়ে যখন পড়াশোনা শুরু করি নিজেই বানাবো বলে, টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে, তখন আমি নিজেই
এডিট করতাম, এডিটিং শিখেছি, নিজেই শিখেছি, সেলফ টট, ভিএফএক্স শিখেছি। তো সেই জন্য আমার এই ভাবনাটা ভাবতেও সুবিধা হয়েছে, কারণ আমি জানতাম যে কিভাবে আমি এক্সিকিউট করব সেই জিনিসটা। আর সাগরদ্বীপে বাজেটের কথা যেহেতু বললে, সাগরদ্বীপে যখন দেখতে বিরাট বড়, হয়তো তুমি বললে যে ভিএফএক্স কে বা এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কিন্তু ওটারও কিন্তু বাজেট যে হিউজ কিছু ছিল এরকম নয়। হ্যাঁ, প্রথম জকের ধনের থেকে বেশি থাকতে পারে, বাট ওইটাই আমাকে হেল্প করেছিল আর কি, কারণ আমি নিজে ভিজুয়াল এফেক্টস করতাম। আমার প্রথম দুটো ছবি জকের ধন এবং আলীনগর গোলকধাঁধার ভিজুয়াল এফেক্টস আমি নিজে হাতেই করি, এবং এডিটও আমিই করি। কতটা ইম্পর্টেন্ট তোমার মনে হয় সিনেমায় ভিএফএক্স এর এই কাজটা? এখন তো আরো যত দিন যাচ্ছে, যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র যে ভিএফএক্স আমরা দেখতে পাই, এই ডাইনোসর এলো বা এই ধরনের ভিএফএক্স নয়, ইনভিজিবল ভিএফএক্স এরও প্রচুর কাজ বেড়েছে, এবং প্রত্যেকটা ছবিকেই এনরিচ করছে সেই ভিএফএক্স টেকনোলজি। যখন আসছে তখন আমরা কেন ইউজ করব না? এটা যদি একটা ছবিকে আরো বেশি সুন্দর বানাতে পারে, তাহলে ডেফিনেটলি ইউজ করা উচিত। এবং আমি নিজে হাতে না করতে পারি, আমাকে সেটা নিয়ে পড়াশোনা করা উচিত এবং জানা উচিত এটার কি ইউজ। তো এইটার মেকিং এর সময় কি কোনো রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার হয়েছিল? যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো তুমি কোনো ভেতরের গল্প। রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার তো অবশ্যই হয়েছিল। মানে এই সিনেমাগুলো মানে বানানোই ইটসেলফ অ্যান অ্যাডভেঞ্চার, কারণ আমরা যে লোকেশনে শুট করি সেটা মানে কোনো টুরিস্ট স্পট বা ওই জাতীয় জায়গা নয়, মানে খুব দুর্গম জায়গা, খুব আনএক্সপ্লোর্ড আনচার্টেড জায়গা, এই ধরনের জায়গা আমরা খুঁজি। এবং প্রথম জকের ধনেও তো সেরকমই ছিল, কারণ যেরকম বললাম আমি তখন কিছুই বুঝতাম না, যে লজিস্টিক পার্ট অফ ফিল্ম মেকিং আমি কিছুই বুঝতাম না। আমি শুধু জানতাম আমি এই শট নেবো, এটা আমার গল্প, আমি বানাবো। তো সেই ভাবনা চিন্তা না আমার মাথায় ছিল না। তো তখন রেকি করতে করতে যদি কোনো ভালো লোকেশন দেখতাম, দাঁড়িয়ে পড়তাম, বলতাম এখানেই শুট হবে। কিন্তু এই যে লজিস্টিকের কথাটা বললে, এই লজিস্টিকের যে প্রবলেমগুলো কি ফেস করেছিলে তুমি? তাহলে ফেস করেছিলাম, কিন্তু আমার মনে হয় যে ওই প্রথম সিনেমায় যে ইনোসেন্সটা থাকে না, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যদি কাউকে অ্যাসিস্ট করতাম বা আমি এই ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবে যুক্ত হতাম বা কেউ আমায় গাইড করতেন, তাহলে হয়তো আমি ওই লোকেশনগুলো সিলেক্টই করতাম না। কিন্তু সেটা তো এনরিচ করছে আমার সিনেমাটা। তো বোন ইন ডিসগাইজ আমার মনে হয়। ও আচ্ছা, এইভাবে হয়েছে। তার মানে নতুনদের তুমি যদি কখনো সাজেস্ট করো, তুমি কি ওটাই সাজেস্ট করবে যে ফার্স্ট অ্যাটেম্প বা এই ইনোসেন্সটা রাখতে? না, এটা আমি একদমই সেটা বলবো না, কারণ সবার লাইফ লাইন আলাদা, সবার টেকনিক্স আলাদা। আমার মনে হয় আমার জন্য এটা ওয়ার্ক করেছে। নতুনরা নতুনদের মতো করে করুক, নিজস্বতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন পরপর থ্রিলার বানাচ্ছ, আমরা তো তাই দেখতে পাচ্ছি যে তোমার একদম দারুণ দারুণ গল্প আসছে। তো তুমি বানিয়েছো যেমন লালবাজার, মৌচাক, গোরা, এগুলো একটু অন্য টোনের গল্প। তো তোমার মনে হয় যে বাঙালি দর্শক এই ধরনের ডার্ক গল্প পছন্দ করছে বা তাদের সাথে কানেকশন তৈরি করতে পারছো? বাঙালি দর্শক বা দর্শক ইন জেনারেল যে কি পছন্দ করেন, এর তো ব্যাখ্যা আমি আজ অব্দি পাইনি, এখনো খোঁজার চেষ্টা করছি। আপনি যদি পান তাহলে ডেফিনেটলি আমায় বলবেন, কারণ আমি সত্যি বুঝতে পারি না যে কখন কি ক্লিক হয়, মানুষের কখন কি ভালো লাগে। একটা সিনেমা তো লেখা, অভিনয়, ডিরেকশন সবকিছু মিলিয়ে হয়, তো কি যে কখন ক্লিক করে এটা বোঝা খুব ডিফিকাল্ট, বাট যতদিন ভালো লাগছে ততই ভালো। এই যে মৌচাক, তার মধ্যে একটা গল্প যেটা ডার্ক কমেডি, তো তোমার কি প্রথম থেকে ইচ্ছে ছিল এরকম ডার্ক কমেডি বানাবো, নাকি কারোর কথা শুনে বা কারোর সাজেশনে বানালে? না, অ্যাকচুয়ালি মৌচাক এমন একটা সাবজেক্ট যেটা আমি করার পর আমার কিছু ওয়েল উইশার তারা খুবই অফেন্ডেড হয়েছিল, এবং কি হলো ব্যাপারটা, তারা ভাবতে পারেনি আমি ওই ধরনের একটা কাজ করব। বাট আমি খুব এনজয় করেছিলাম পুরো প্রসেসটা। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মৌচাক লিখেছিল শাহানা দত্ত, খুবই এক্সপিরিয়েন্সড রাইটার, বহুদিন ধরে কাজ করছেন। তো উনিও আমাকে অ্যাপ্রোচ করেন এই গল্পটা নিয়ে। তখন আমিও খুব শকড হয়েছিলাম যে এই গল্পটা আমাকে কেন বলছে। প্রথম আমার রিয়াকশন এটাই হয়েছিল, যেটা তো আমার জোনই না, এরকম একটা কমেডি, তারপর এই সব জিনিসপত্র হচ্ছে, আমি তো কোনোদিন করিও নি, তাহলে আমাকে কেন বলা হচ্ছে। বাট তারপরে আমার মনে হয়েছে যে এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমার কাছে আজকে একটা অ্যাডভেঞ্চার বা থ্রিলার করা
যতটা না চ্যালেঞ্জিং, একটা মৌচাক কিন্তু তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ ওটা আমাকে ভয় পাইয়েছিল অ্যাকচুয়ালি। কি কি মানে জায়গায় আটকাচ্ছিলে বলে মনে না, আটকাচ্ছিলাম কিছু না, বাট ওই যে প্রথমে আমাকে বলা হয়েছে যে এই গল্পটা কমেডি, তারপর একটু অন্য ধরনের আর কি, মানে আমি ওই জোনটাতে কোনোদিন কাজ করিনি, তো কেউ আমাকে ওই গল্পটা কেন বললো করতে ভরসা করে, সেটা আমি বুঝিনি তখন, সেই জন্য আমার একটু ভয় লেগেছিল ওইটা করার আগে। কিন্তু আমি খুব এনজয় করেছি, আমার মনে হয় মাঝে মধ্যে একটু অন্য ধরনের কাজ করে, মানে নিজের কাছে নিজেকে সর্ট অফ প্রুভ করা আর কি, যে আমি এটাও পারি। তো এত চ্যালেঞ্জেসের পরেও তুমি কি আবার এরকম কোনো গল্প পেলে বানাবে সিনেমা? ভালো কোনো স্ক্রিপ্ট পেলে, ভালো কোনো গল্প পেলে ডেফিনেটলি বানাবো। তো তুমি নিজে কি এই ধরনের মুভি দেখতে পছন্দ করো অডিয়েন্স হিসেবে? কমেডি, ডার্ক কমেডি, ডার্ক কমেডি, নর্মাল কমেডি, মানে এমনি কমেডি, যে কোনো ধরনের কমেডি আমার খুবই প্রিয়। মানে তুমি কি ধরনের থ্রিলার বা ডার্ক কমেডি দেখতে পছন্দ করো? আমি সব ধরনের কমেডি দেখতেই পছন্দ করি। আমার ওয়ান অফ দ্য, মানে আমি কি বলবো, আমার ফেভারিট জনরা বলতে পারো কমেডি। কিন্তু কমেডি বানানো বা কমেডি মোস্ট ইম্পর্টেন্টলি লেখা আমার মনে হয় দ্য টাফেস্ট জব, এবং কমেডি চরিত্রে অভিনয় করা টাফেস্ট জব। কাঞ্চন মল্লিক কিন্তু আমার ফেভারিট অ্যাক্টর, এই জন্য আমি সত্যি আমি সবাইকে বলি, মানে আমার ফেভারিট অ্যাক্টর কাঞ্চন মল্লিক। আমি ভেবে পাই না যে উনি কিভাবে করেন যেটা করেন। তো সায়ন্তন ঘোষাল এখন কোন ধরনের সিরিজ দেখছে এই সময়টা? আমি এখন কিছুই দেখছি না অ্যাকচুয়ালি, আমার মাথাটাকে খালি রেখেছি, কারণ সামনেই আমার একটা শুট আছে, যেটাও আমার কাছে খুব আলাদা একটা জনরা। ওটা অ্যানাউন্স হয়ে গেছে, সাধক বামা খ্যাপা যে সিনেমাটা, তো সেই সিনেমাটা আমি ডিরেক্ট করছি। এটাও আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো এটা নিয়ে আমরা একটু জানতে চাইবো, সাধক বামা খ্যাপা আমি এই গল্পটা প্রথম শুনলাম তোমার কাছ থেকে, এখন তোমার কাছ থেকে খবর পেলাম। তো এটা কি ধরনের হচ্ছে, মানে নাম শুনে কি বোঝা যাচ্ছে না যে এটা কি ধরনের, কি কোন? না, এটা সাধক বামা খ্যাপার বায়োপিক বলতে পারো। ও আচ্ছা। কিন্তু ট্রিটমেন্টটা একটু অন্যরকম। এর আগে সাধক বামা খ্যাপার গল্প আমরা সিনেমাতে দেখেছি, টেলিভিশনে দেখেছি, খুবই পপুলার ছিল। কিন্তু এই সিনেমাটার ট্রিটমেন্টটা একটু আলাদা। মিস্টিসিজম, একটু ম্যাজিক্যাল এলিমেন্টস, এইগুলো একটু বেশি থাকবে। হ্যাঁ, চেনা গল্প তো থাকবে, কিন্তু তার বাইরেও ভিজুয়ালি আমার মনে হয় একটা নেভার বিফোর এক্সপিরিয়েন্স হবে এটা বাংলায়। তো এটাও তো আবার তোমার জন্য বোধহয় প্রথম হবে নাকি অন্য রকমের? তুমি এর আগে জীবন করিনি, ওই জন্য আমি বলছি এটাও আমার কাছে খুব নতুন একটা এক্সপিরিয়েন্স, এবং সেই জন্য আমি অ্যাকচুয়ালি এখন কিছুই দেখছি না। বুঝতে পেরেছি। এবার আসবো ম্যাডাম সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। তোমার জাস্ট রিলিজ হয়েছে মুভিটা, এবং দারুণ, তার ট্রেলার থেকে শুরু করে তার রেসপন্স ভীষণ ভালো। একটা কথা প্রথমে জিজ্ঞেস করতে চাইবো যে প্রথম থেকে কি ম্যাডাম সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্তকে ভেবেই, নাকি তোমার মাথায় অন্য কেউ ছিল? না, এটা প্রথম থেকেই। আচ্ছা। কারণ ঋতুদির সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছিল, এবং উনি আমার সাথে কাজ করতে চাইতেন, আমি ওনার সাথে কাজ করতে চাইতাম, কিন্তু এটা ঠিক করেছিলাম যে এমন কিছু করব না যেটা উনি আগে করে ফেলেছেন আর কি, মানে নতুন ভাবে আনতে পারলে তবেই। মানে তুমি বলছো তোমার আগের কাজের সাথে এটা শুধু আমার না, মোস্ট ইম্পর্টেন্টলি ঋতুদি। কারণ ঋতুদি, আমি জানি না, আমার জন্মের আগে থেকে উনি অভিনয় করছেন, এবং এমন কোনো চরিত্র নেই যেটা উনি করেননি। মানে এতগুলো সিনেমা করেছেন, এত বছর ধরে কাজ করেছেন, তো ওনার জন্য নতুন কিছু বার করাটা মানে খুবই বড় একটা চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ। তো ফাইনালি আমার মনে হয়েছিল যে আমি যে সিনেমা বানাতে ভালোবাসি, বা যেটা আমার জনরা, সেই রকম জনরাতে ঋতুদিকে আনলে কেমন হয়। মানে ধরো ইনভেস্টিগেটিভ, মার্ডার মিস্ট্রি, থ্রিলার, কিন্তু ক্যারেক্টারটা কি হবে। তো ঋতুদি এই ধরনের ক্যারেক্টারের আগে কোনোদিন করেনি, লাকিলি। কোনোদিন এরকম গোয়েন্দা চরিত্র বা এরকম হার্ডকোর থ্রিলার এরকম ছবিতে কিন্তু ঋতুদিকে দেখা যায়নি। তো ইনস্ট্যান্টলি এই গল্পটা আমরা ভাবি এবং ঋতুদিকে শোনাই, আমার মনে হয় যে অন্যভাবে ওনাকে প্রেজেন্ট করতে পারবো স্ক্রিনে। ওনার রিঅ্যাকশন কি ছিল প্রথম? উনি খুব এক্সাইটেড ছিলেন, এবং উনি আমাকে বারবার বলতেন যে আমাকে একটা থ্রিলার দে। আচ্ছা। হ্যাঁ, তো সেইভাবেই ক্র্যাক হয় পুরো ব্যাপারটা। প্রথম থেকে উনিই ছিলেন।
এবং তুমি নাম শুনে বুঝতে পারছো যে এটা একদম ম্যাডাম সেনগুপ্তা, মানে মিলে গেছে যাকে বলে খাপে খাপে। তো এখানে তো শুধু উনি নেই, আরো সুব্রত দত্ত, তারপর অনন্যা চ্যাটার্জি, কৌশিক সেন, এদের মতো এত স্টলওয়ার্ড অ্যাক্টরদের নিয়ে তুমি কাজ করেছো, তার অভিজ্ঞতাটা কেমন? খুব ইজি হয়ে যায় একজন ডিরেক্টরের কাজ যখন এরকম এক্সপিরিয়েন্স আপনার সেটে থাকে। তার মানে তুমি বলছো যে এদের নিয়ে প্রেশার হয় না, কিন্তু রিল্যাক্স থাকবে? না, প্রেশার তো নয়, প্রেশার ডেফিনেটলি নয়, কারণ এনাদের ম্যাক্সিমাম, অনন্যাদির সাথে আমি প্রথম কাজ করছি, ঋতুদির সাথে এর আগে বিজ্ঞাপন করেছি, কিন্তু বাকিদের সাথে আমি তো আগে কাজ করেছি এবং তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং খুবই ইজি গোয়িং ফ্রেন্ডলি সম্পর্ক। কৌশিক সেনের সাথে তো বহু সিনেমা করেছি, তো প্রেশার তো ডেফিনেটলি ওরকমভাবে কিছু ছিল না। খুব মজার এক্সপিরিয়েন্স এবং খুব ইজি হয়ে যায় একজন ডিরেক্টরের পক্ষে যখন সেটে অভিজ্ঞ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকেন, তখন আমি আমার ক্রাফটের দিকে মন দিতে পারি, আমি আমার শটটা নিয়ে ভাবতে পারি, আমি আমার ট্রিটমেন্ট নিয়ে ভাবতে পারি। আমার ভাবতে হবে না যে এই অভিনেতা কেন এইভাবে লাইনটা ডেলিভার করলো, কারণ মানে কৌশিক সেনকে আমি অভিনয় নিয়ে কি বলবো, অনন্যা চ্যাটার্জিকে আমি কি বলবো অভিনয় নিয়ে, বুঝতে পারছো? তাহলে ইজি হয়ে যায় ব্যাপারটা। ইজি হয়ে যায় মানে এই ব্যাপারটা ইজি হয়ে যায়, মানে একটা মাথা থেকে একটা বোঝ তো নামলো, তা আমি আমার সিনেমাটাকে ভালো করে বানাতে পেরেছি। তো রবীন্দ্র কাব্য রহস্যের ক্ষেত্রে কি এমন হলো যেটা রিলিজ হতে টাইম লাগলো? এটা দেখো পুরোপুরি প্রোডাকশন কোম্পানি, ওদেরই ডিসিশন, এবং ওরা এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে পরপর অনেকগুলো ছবি আমরা রিলিজ করব, কিন্তু একটা সার্টেন টাইম ওরা বেছে নিয়েছিল। তো এখানে আমার খুব একটা যে হাত ছিল তা না, সিনেমাটা অনেক আগেই মানে রেডি হয়ে যায় এবং 2023-এ এটা ইন্টারন্যাশনাল, ওটা তখন ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়া, ইফি গোয়া, ওখানে ইন্ডিয়ান প্যানোরামাতে সিলেক্টও হয়েছিল, ওখানে খুব ভালো ওয়েল রিসিভড ছিল সিনেমাটা। তো তখনই রেডি হয়েছিল, কিন্তু এটা পুরোপুরি প্রোডাকশন হাউসের একটা ডিসিশন যে আমরা এই সময় রিলিজ করাবো। অনেকক্ষণ ধরে অনেক সিরিয়াস কথা নিয়ে আলোচনা করছি, এবার একটু মজার কিছু করি। সেটা হচ্ছে, তোমার জন্য আমার কাছে একটা গেম আছে, সেই গেমটার নাম হচ্ছে থ্রিলারের ভেতর থ্রিলার। তো সেখানে আমি তোমাকে কিছু সিচুয়েশন দেব, সেই সিচুয়েশনগুলো ফিল্মে কি করে রূপান্তর করা যায় সেই উত্তরটা তুমি আমাকে দেবে। বাবা, খুবই কঠিন। ঠিক আছে, চলো ট্রাই করি। একটু আমরা দেখে নিই কতটা কঠিন। মনে তো হচ্ছে না কঠিন, দেখা যাক। প্রথম সিচুয়েশন হচ্ছে যে একটি লোক প্রতি শুক্রবার একটা করে কুরিয়ার পান, টানা 8 সপ্তাহ পান, 9ম সপ্তাহে আর পান না। না পেয়ে লোকটি হেসে ফেলেন। কি হতে পারে? না, আমার মনে হচ্ছে তোমরা খুব আমার থ্রিলার বানানোটা খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আমি কিন্তু মানে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আসিনি, সিনেমা বানাই। যাই হোক, 8 সপ্তাহ একটা কুরিয়ার পান, 9th টাইম সপ্তাহে আর পেল না, মানে 9ম শুক্রবারটাই আর পেল না। ওকে, তো এরকম হতে পারে যে ধরো ওই কোরিয়ারগুলোর মধ্যে একটা করে চিঠি থাকে, তো সেই চিঠিতে না অ্যাকচুয়ালি কিছু লেখা থাকে না, ঠিক আছে? কিছু লেখা থাকে না। তা আমার মনে হয় যে এর মধ্যে কোনো সাইকো অ্যাক্টিভ ড্রাগ থাকে, যেটা হয়তো ওনার নাকে আসছে এবং 8 সপ্তাহ ধরে আসে, এবং 9th উইক যখন উনি পান না তখন উনি হাসেন। তো ওটা সাসপেন্স থাকে যে কেন হাসছেন। আসলে ওই 9th উইক পার হতে মানে এই যে 8 সপ্তাহ যে ওই ড্রাগটা উনি ইনহেল করেছেন, 9th উইকে ওনার মস্তিষ্কে একটা বিকৃতি দেখা দিয়েছে, সেই জন্য হয়তো উনি হাসেন, যেটা লাস্টে রিভিল হবে। বসে বসে এখানে সিনেমা স্ক্রিপ্ট হয়ে গেল। হ্যাঁ, দারুণ দারুণ লেগেছে আমার। সেকেন্ডটা যাই। হ্যাঁ, একটি লোক তার পুরনো কোনো একটা জায়গা থেকে একটি তার পুরনো ছবি খুঁজে পান। ওকে, সেখানে কিন্তু তিনি দেখছেন যে তিনি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে আছেন পুরনো ছবিতে, কিন্তু মনে করে দেখছেন যে তিনি তো সেখানে কোনোদিন যাননি, একটা অজানা জায়গা। কি হতে পারে এটা? 90s-এ এরকম প্রচুর হলিউড ছবি তৈরি হতো, 90s আর্লি 2000, তো ওই রকম ধরনের একটা প্লট। তো এরকম হতে পারে যে ছবিটা অ্যাকচুয়ালি তোলা হয়েছিল এবং উনি হয়তো সত্যি ওই জায়গায় গিয়েছিলেন। বিয়েবাড়ি বললে? বিয়েবাড়ি। সেই বিয়েবাড়িতে হয়তো উনি গিয়েছিলেন, কিন্তু সেই বিয়েবাড়ি থেকে ফেরার সময় ওনার একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ওনার ব্রেনে আঘাত লাগে এবং একটা পার্শিয়াল অ্যামনেশিয়া হয়ে যায়।
আচ্ছা, যার ফলে উনি ওই ঘটনাটার কথা ভুলেই যান। এই যে ছবিটা, ছবিতে আরো যে কয়েকজন রয়েছেন, অ্যাকচুয়ালি পরে দেখা যায় যে এরাই হয়তো ওনাকে খুন করার জন্য ওই প্লটটা করেছিলেন। অ্যাক্সিডেন্টটা প্রি-প্ল্যান্ড ছিল, কিন্তু উনি মারা যাননি, ওনার একটা মেমরি লস হয়ে যায়, যার জন্য উনি এখন চিনতে পারছেন। সুপার। বাই দ্য এন্ড অফ দ্য ফিল্ম ওটা রিভিল হবে। এবার শেষ প্রশ্নে, হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন ফুড ব্লগার যে একটা রিভিউ করছে কোনো খাবারের, ওকে, ভিডিওটা চলার কিছুক্ষণ পর দেখা যাবে যে ভিডিওটার মধ্যে একটা ডেড বডি, যেটা এতক্ষণ কেউ খেয়ালই করেনি, মানে ওর পিছনে, ওকে, সেটা কমেডি থ্রিলারে তুমি কিভাবে নিয়ে যাবে? বাপরে, এরকম হতে পারে যে ধরো এই ফুড ব্লগার যিনি, ওনার ভিডিওতে খুব একটা ভিউ হয় না, হ্যাঁ, তো উনি একদমই পপুলার নন, কিন্তু খুব পপুলার হওয়ার চেষ্টা করছেন। তো এই যে একটা জায়গায় উনি ব্লগটা করছিলেন, দেখা যায় হঠাৎ দেখা যায় যে পেছনে একটা ডেড বডি। তো খুনটা না সত্যিই হয়েছিল, এবং ওই পিছনে দেখা যায় একটা মিরর, এবং সেই মিররে খুনি খুন করে পালাচ্ছিল। তো খুনির হয়তো একটা মুখের কিছুটা অংশ ধরা দিয়েছিল সেখানে, এবং এই ভিডিওটা বেরোতেই ভাইরাল হয়ে যায় ন্যাচারালি, প্রচুর ভিউজ আসে সেই ভিডিওতে। কিন্তু এই যে ভ্লগার ভিকটিমে পরিণত হয় কিভাবে? ওই যে খুনি, সে যেহেতু জানে যে তার মুখটা কিছু হলেও এসেছে এবং ভবিষ্যতে তার ধরা পড়ার একটা চান্স আছে, ও চেস করতে থাকে এই ভ্লগারকে মারার জন্য। তো বাকি সিনেমাটা এরকম ক্যাট অ্যান্ড মাউস চেস টাইপের হয়, যেখানে ভিকটিম হয়ে যায়, বাঁচার চেষ্টা করে এবং ওকে খুন করার চেষ্টা করে। তো খুব হিলারিয়াস সিচুয়েশনস আমরা তৈরি করতে পারি। ওয়ান্ডারফুল, সত্যি দারুণ দারুণ আমি পেলাম তোমার কাছ থেকে আনসার। এখন তো ওটিটিতে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে সিনেমা দেখে নিচ্ছে, হলে যেতে খুব একটা প্রেফার করছে না। তো তুমি কি মনে করো যে ওটিটি সিনেমার নতুন প্ল্যাটফর্ম? না, এরকম না, আমার মনে হয় দুটোই কোএক্সিস্ট করতে পারে। সিনেমা হলে সিনেমা দেখার যে মজা, এই যে কমিউনিটি ভিউইং এর যে মজা, ওটা কখনোই রেপ্লিকেট হতে পারে না বাড়িতে টিভিতে সিনেমা দেখে, আমার মনে হয়। কিন্তু এখন এত বেশি অপশনস, আমার মনে হয় মানুষকে সিনেমা হল অবধি নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই রকম সিনেমা না বানালে যেটা সিনেমা হলে এনজয় করা যায়, এবং শুধুমাত্র সিনেমা হলে এনজয় করা যায়, ওই বাড়ি থেকে সিনেমা হল অবধি নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বাট তার মানে এই না যে সিনেমা হলে আর কেউ কোনোদিন যাবে না, শুধুমাত্র বাড়িতেই দেখবে। এরকম প্রচুর সিনেমা তো এখন মানে সাকসেস পাচ্ছে সিনেমা হলে, এবং আগামী দিনেও পাবে। বাট ওই যেটা বললাম, মানে একটু ডিফিকাল্ট হয়ে গেছে নিয়ে যাওয়াটা। এই যে তুমি বললে যে তোমার 6 বছরের এক মেয়ে আছে, তো সেই 6 বছরের মেয়েকে কি তুমি হলে নিয়ে গিয়ে সিনেমা দেখাবে, বা কোন ধরনের সিনেমা দেখাবে? সেটা তো দেখো, ও বড় হলে ওর যেটা ইচ্ছা হবে ও যাবে। বাট আমি আমার সোনার কেল্লায় জগদ্দল ওর অ্যাকচুয়ালি প্রথম ছবি, যেটা ও সিনেমা হলে গিয়ে দেখেছে। আমি ওটা বাঁচিয়ে রেখেছিলাম যে ওই সিনেমাটা দিয়েই ও প্রথম সিনেমা হলে যাবে। তো কি রিঅ্যাকশন একটা 6 বছরের বাচ্চা? খুব মানে ও প্রথমে একটু ঘাবড়ে গেছিল যে হচ্ছেটা কি, এত বড় একটা স্ক্রিন। তো আমাকে বারবার বলছিল যে চোখে একটু প্রবলেম হচ্ছিল, কারণ অন্ধকারের মধ্যে অত ব্রাইট আলো। বাট তারপর আস্তে আস্তে এখন তো খুব এনজয় করে। তারপরেও আর একটা ছবি দেখেছে, আমারই ছবি, এখন বেশ এক্সাইটেড। তো ব্যাপারটা বুঝতে পারে যে বাবা ডিরেক্টর, সিনেমা বানায়, এইটা সিনেমা, কি রিঅ্যাকশন? না, ওটা আমাকে বোঝাতে হয়। আচ্ছা, কারণ অভিনয় করলে তো দেখা যায়। হ্যাঁ, ওর এটা খুব কোয়েশ্চেন ছিল একটা বড়, যে তুমি করোটা কি, তোমাকে দেখতে পাচ্ছি না কেন, মানে এটা আমাকে বারবার জিজ্ঞেস করতো। ওই জন্য আমি ওকে কয়েকবার সেটে নিয়ে গেছি এখন, যে তুমি কি করো। হ্যাঁ, কারণ আমার খুব সম্মানে লাগে এটা, আমার খুব সম্মানে লাগে। খুব ছোট, হ্যাঁ, যে আমার মেয়ে জানেই না আমি কি করছি, রোজ যাই, রাতে বাড়ি ফিরি, কিন্তু কি করছি জানে না। তো আমি কয়েকবার সেটে নিয়ে গেছি এবং ছবি দেখাই যে দেখো এটা করছি, ওটা করছি, আমি বলে দিই কিরমভাবে করতে হয়, এটা কিভাবে করে, ওটা কিভাবে করে। তো এখন মনে হয় একটু বুঝেছে।
আমাদেরও সেই সেম প্রশ্ন যে সায়ন্তন ঘোষালকে আমরা কেন স্ক্রিনে দেখতে পাই না, মানে সে তো যথেষ্ট হ্যান্ডসাম, অনেক হিরোর থেকেও বেশি, তো তাকে কি আমরা কখনো স্ক্রিনে অভিনয় করতে দেখতে পারবো? না, কখনোই পারবে না, কারণ তো আমার কোনো ইন্টারেস্টই নেই। আচ্ছা, আমার তাতে মেয়েও একটু খুশি হতো। আমি প্রচন্ড শাই, ইন্ট্রোভার্ট, এবং ক্যামেরার সামনে অভিনয় করার জন্য যা যা লাগে আমার কোনোটাই নেই অ্যাকচুয়ালি। মানে ওই আমার বউই আর কি, আমার ওই হ্যান্ডসাম এটা আমার বউয়ের জন্যই থাক। আদারওয়াইজ মানে এত শাই হলে, এত ইন্ট্রোভার্ট হলে আমার মনে হয় না অভিনয় করাটা খুব একটা ইজি হয় আর কি। আর আমার কোনো ইন্টারেস্টও নেই অ্যাকচুয়ালি, আমি পিছনেই বেশি কমফোর্টেবল এবং ওটাই করতে চাই। যদি তুমি কখনো ধরো ফিউচারে ভাবলে যে তোমার জন্য একটা চরিত্র তুমি ভাববে, সেটা কি ধরনের চরিত্র হতে পারে? সেটা হতে পারে ধরো ডনের মতো কোনো চরিত্র। কোন ডন? অমিতাভ বচ্চন ডন না শাহরুখ খানের? আচ্ছা, শাহরুখ খান ডন। শাহরুখ খানের ডন বা ইন্ডিয়ানা জোনসের মতো কোনো চরিত্র। এরকম চরিত্র তাহলে কি আমরা দেখতে পাবো? পাওয়ার চান্সেস খুবই কম, বাট ওই ভাবতে ভালো লাগে আর কি। আচ্ছা, থ্রিলারের মধ্যে রোম্যান্স না রোম্যান্সের মধ্যে থ্রিলার, কোনটা চ্যালেঞ্জিং বেশি বানানো? এখন যা সময় তাতে মানে রোম্যান্সটা তো রিয়েল লাইফেই একটা থ্রিলার হয়ে গেছে। বুঝতে পারছো তো কি বলছি? আমার এক সেকেন্ড সময় লেগেছে বুঝতে। হ্যাঁ সত্যি, রিয়েল লাইফে থ্রিলারের মধ্যে রোম্যান্স তো আমি করে ফেলেছি, তো যেহেতু পরেরটা করে নি তাই হয়তো ওটা করতে চাইবো কোনোদিন। আচ্ছা, ব্যোমকেশ না ফেলুদা, কোনটা বেশি ডার্ক? ব্যোমকেশের বেশ কয়েকটা গল্প ডার্ক, ফেলুদা ডার্ক নয়। আচ্ছা, নিজে যদি কখনো তুমি অ্যাডভেঞ্চার বানাবে, তো সেইখানে তোমার এমন চরিত্র তুমি বানালে যেটা হয়তো নির্মাণ করলে চরিত্রটা, কিন্তু পরে আর সেটা করে পছন্দ করছো না, এমন কিছু হয়েছে কখনো? চরিত্রটা পছন্দ হচ্ছে না, না এরকম কিন্তু আমার হয়েছে। মানে সিনেমা বানানোর পর অভিনেতা অভিনেত্রীদের পছন্দ হয়নি, এটা হয়েছে বেশ কয়েকবার। সেই অভিনেতা অভিনেত্রীকে তোমার পছন্দ হয়নি, না তাদের কাজ করার পর তাদের নিজের? না, সিনেমাটা বানানোর পর মনে হয়েছে একে না নিলেও হতো, এরকম অভিজ্ঞতা হয়েছে। আর তোমার কোনোদিন হরর ফিল্ম বানানোর ইচ্ছা আছে ওই জায়গাটা? হ্যাঁ, খুব সামনেই বানাচ্ছি, পরিকল্পনা আছে, মানে খুব শীঘ্রই বানাবো, অন্য ধরনের একটি হরর বানাবো। অন্য কারোর সিনেমা বা সিরিজ দেখে তার এন্ডিং দেখে মনে হয়েছে যে ইস, এটা যদি আমি বানাতে পারতাম? হয়েছে, শাটার আইল্যান্ড। ও, ভীষণভাবে মনে হয়েছে যে যদি পারতাম ওইরকম এন্ডিংটা করতে। ইন্টারেস্টিং। এমন কোনো গল্প যেটা এখনো বানাতে ইচ্ছা আছে কিন্তু এখনো বানাতে পারোনি? প্রচুর আছে, প্রচুর। যেমন কোথায় আটকাচ্ছে? বাজেটে আটকায়। এক প্রযোজক তো বলেই দিলেন যে তোমার মুখ যেন না দেখি, মানে এই সিনেমাটা তুমি বানাবে বাংলায়, আর কি হচ্ছে। তো এরকম বহুবার হয়েছে। একটু হিন্ট পাই কোন ধরনের সিনেমা? না, অনেক রকম আছে, যেরকম আমি না এই যে যেটা তুমি বললে যে প্রযোজক বলেছে আর অ্যাডভেঞ্চার ফিল্ম, ডেফিনেটলি এটা খুব সাহিত্য থেকেই নেওয়া আর কি, কিন্তু ডিফিকাল্ট বাংলায় বানানো। এরকম প্রচুর আছে, এটা তো একটা এক্সাম্পল দিলাম। অনেক জনরা আছে যেগুলো বানাতে চাই, এখনো বানাতে পারিনি কোনো কারণে। ধরো তোমারই নির্মাণ করা কোনো চরিত্র যেখানে তুমি নিজেই আছো এবং তুমি নিজেই খুনি, এবং শেষে তুমি পুলিশের কাছে ধরা পড়ছো, তো তুমি কিভাবে ধরা পড়তে পছন্দ করবে? মুঝে পকড়না মুশকিল নেই নামুমকিন। সেই ডন ফ্লেভার। হ্যাঁ, ডন ফ্লেভার। তুমি তো বললে যে আমি কত ইন্টেলিজেন্ট আনসার দিলাম তোমার ওই গেমের, তো আমি ধরা পড়তে পারি? ধরা পড়বে না, কখনোই না, নেভার। তোমার কি মনে হয় যে বাঙালি অডিয়েন্স একটু বেশি টুইস্ট পছন্দ করে গল্পের শেষে? হ্যাঁ, মানে রিয়েল লাইফ দুটোতেই, মানে বাঙালি ইটসেলফ আমার মনে হয় একটু টুইস্টেড। শুটিং ফ্লোরে তেমন কোনো অভিজ্ঞতা যেটা মানে এরকম কোনো অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা শুটিং ফ্লোরে তোমার হয়েছে? অদ্ভুত কিছু? হ্যাঁ, প্রচুর হয়েছে, অধিকাংশই আমি বলতে পারবো না অন ক্যামেরা। আচ্ছা, অফ ক্যামেরা শুনে নেব। অফ ক্যামেরা সব তোমাকে বলবো, বাট বলার মতো এরকম একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সেটা ওই সাগরদ্বীপে জকেরধন সিনেমারই যদি শুটের কথা বলি, তো আমরা থাইল্যান্ডে যখন রেকি করতে যাই, আমার একটা সিন ছিল একটা ছোট্ট আইল্যান্ডে, সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ডে আর কি। তো খুব সুন্দর একটা আইল্যান্ড খুঁজে পেয়েছিলাম রেকির সময়, সেটা পিন পয়েন্ট করে এসেছিলাম যে এখানে এসে শ্যুট করব। কিন্তু যখন শ্যুট করতে যাই আমার অ্যাক্টার্সদেরকে নিয়ে, আমরা অনেকক্ষণ আশেপাশে ঘোরার পর ওই আইল্যান্ডটা খুঁজেই পাই না। মানে ওটা কোনো এক্সিস্টেন্সই ছিল না ওই আইল্যান্ডটার।
অনেক পরে জানতে পারি যে জল থেকে বেরোয়নি, ওটা জলের নিচে, মানে জলের তলায় চলে গেল হঠাৎ করে। হ্যাঁ, মানে অনেক সময় হয় যে ধরো 6 মাস জলের ওপর থাকে, 6 মাস বেরোয় আর কি। তো ওটা খুব অদ্ভুত ছিল, মানে খুব কনফিউজড হয়ে গেছিলাম যে গেল কোথায়, ছিল তো ওখানেই। তারপর রেকি করে এলাম, লোকেশনই নেই, মানে এটা খুব রেয়ার, তাই না? লোকেশন ভ্যানিশ হয়ে গেল, করে ভ্যানিশ হয়ে গেল, জায়গা একটা পুরো আইল্যান্ড ভ্যানিশ হয়ে গেল। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি তো ডিরেকশনের সাথে এডিটিংটাও দারুণ ভাবে করো, তো কোনটা বেশি পছন্দ করো করতে? অবভিয়াসলি ডিরেকশন, অবভিয়াসলি। এডিটিং আর ডিরেকশন মানে এই দুটোকে আমি আলাদা করে দেখি না। আমি যখন শুট করি তখন এডিটের কথা মাথায় রেখেই করি, তো অন সেট আমি এডিটর হিসেবেও কাজ করি, দুটোকে আমি আলাদা করতে পারি না। কিন্তু দুটোর মধ্যে সিলেক্ট করতে হলে অবভিয়াসলি ডিরেকশন, অবভিয়াসলি। সায়ন্তন ঘোষাল যদি কোনোদিন সিনেমা বানানো ছেড়ে দেয় তাহলে সে কি করবে? তোমরা আমার যা বুদ্ধির পরীক্ষা নিলে, আমার তো মনে হয় প্রাইভেট ইনভেস্টিগেটর হওয়া উচিত, রিয়েল লাইফে। বাট না, আমি মনে হয় আমি যদি সিনেমা না বানাই তাহলে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজম কোম্পানি খুলবো। আচ্ছা, থাইল্যান্ডের মতো কোনো জায়গায়। আচ্ছা, তো যেটা বোঝা গেল যে তুমি ভীষণ শাই, তুমি তাই মনে করো নিজেকে। তো এরকম কখনো হয়েছে যে তুমি কাউকে মিথ্যে কথা বলে শুটিং ফ্লোরে গিয়ে শুটিং করিয়েছো? রোজ করি, কি বলছো? রোজ করি। হ্যাঁ, যেমন কি মিথ্যে বললে? বিভিন্ন রকম বলতে হয়। আচ্ছা, আমি জানি না এটা ইন্টারভিউটা দেখার পর তারা আর কাজ করবে কিনা আমার সাথে, মুখোশ খুলে যাচ্ছে সব, বাট কখনো কখনো বলতে হয়। কারোর রোল ছোট, তাকে বলতে হয় যে রোলটা প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে তুমি ছাড়া কেউ পারবে না করতে। বা ধরো কাউকে হয়তো আমি জানি তাকে 2 ঘন্টা লাগবে, কিন্তু তার খুব তাড়া বেরোনোর, তো ওই 15 মিনিটে হয়ে যাবে ধরনের কথা। কিন্তু আমি একটা ট্যাকটিক্স আছে আমার, নিজে বলি না, আমার টিমের কাউকে দিয়ে বলাই, মানে মিথ্যেটা, বুঝতে পেরেছো? কিন্তু রোজই বলি, মানে এটা পার্ট অফ দ্য জব। আমি রিসেন্টলি ঋতুদির একটা ইন্টারভিউতে জানলাম যে তোমার এই যে টিমের কথা বললে, তোমার টিম খুব স্ট্রং, সেটা কিভাবে বানালে? আমি প্রথম থেকেই বুঝে গেছিলাম যে একটা ভালো টিম খুবই দরকার, স্পেশালি ফিল্ম মেকিং এ। কারণ একার পক্ষে সব কিছু করা সম্ভব না, আর আমার অনেক শর্টকামিংস আছে, যেটা সবারই থাকে, সেটা বোঝা এবং সেইটার পরিপূরক কে হবে সেই তাকে তৈরি করা এবং তাকে টিমে রাখা, এটাও তো খুবই ইম্পর্টেন্ট। মানে আমি সব কিছু পারি এটা তো হতে পারে না, আমার সব কিছু ভালো এটা তো হতে পারে না। তো সেই জায়গাটা যদি কেউ ফুলফিল করে সেটা খুবই দরকার। আর আমার টিম আমার খুবই বন্ধুর মতো, সবাই আমরা এরকম নয় যে আমি ডিরেক্টর, আমি যা বলবো তাই হবে, এরকম ধরনের রিলেশনশিপ আমি তাদের সাথে রাখি না। তাদের সাথে আড্ডা দিই, খেলাধুলা করি, ফ্যামিলির মতো। তো সেই জন্য মানে খারাপ সময় ভালো সময় তারাও নিজের ছবি মনে করে আমার ছবিতে কাজ করে, যার জন্য আমি এত কাজ করতে পারি। না হলে তো পর কাজ করতে পারি, এটা ভালো টিম, স্ট্রং টিম থাকলে তবেই সম্ভব। এটা খুব ভালো লাগলো দেখে যে তুমি তোমার টিমকে এত অ্যাপ্রিসিয়েট করলে। আমি এটা দেখছি যে টাইমের সাথে, বা তুমি কি মনে করো যে এখন যারা ডিরেকশন দিচ্ছে, খুব ইয়াং ছেলেমেয়েরাও ডিরেকশন দিচ্ছে যারা আসছে, তারা দেখছি একটা টিমের সাথে বন্ডিং তৈরি করছে, যেটা হয়তো আজ থেকে 20 বছর আগে দেখতে পাওয়া যেত না। তো সেটা কি ভালোর দিকে এগোচ্ছে, না তোমার মতামতটা কি? অবভিয়াসলি ভালোর দিকে এগোচ্ছে। ভালো সিনেমা মেকিং ইজ টিম ওয়ার্ক। এখানে একার দ্বারা কিছুই হয় না, এখানে সবার ইকুয়াল ইম্পর্টেন্স আছে, এবং সবাই যদি তার সেরাটা দেয় তবেই একটা ভালো সিনেমা তৈরি হয় বলে আমার মনে হয়। একা ডিরেক্টর বা একা রাইটার বা একা অভিনেতারা কিছুই করতে পারে না। তো অবভিয়াসলি টিম বিল্ড করা খুবই ইম্পর্টেন্ট। অনেক কিছু জানলাম আজকে তোমার কাছ থেকে, অনেক অজানা তথ্য আমরা জানলাম জিও বাংলার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের টাইম দেওয়ার জন্য, জিও আড্ডার শোতে আসার জন্য। আবার দেখা হবে নিশ্চয়ই, তুমি আবার আমাদের টাইম দিও। থ্যাংক ইউ সো মাচ। খুবই আর এনজয়। তোমার কেমন লাগলো একটু জিও বাংলার অডিয়েন্সকে? খুবই ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ বলো বা পডকাস্ট বলো বা হোয়াটএভার, খুব কঠিন ছিল, খুব কঠিন কোয়েশ্চেন করেছেন, বাট আমি অনেকদিন পরে খুব কঠিন করলাম। হ্যাঁ, খুব কঠিন ছিল, স্পেশালি ওই সেগমেন্টটা। বাপ রে বাপ, অন স্পট স্ক্রিপ্ট লেখা বা ভাবা ডিফিকাল্ট, বাট সত্যি মানে জোকস অ্যাসাইড খুব এনজয় করলাম। অনেকদিন পর এত কথা বলে ভালো লাগলো। আমি এমনি খুব একটা কথা বলি না এবং খুব কথা বলতে পছন্দও করি না, বাট অনেকক্ষণ ধরে কথা হলো,
খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রহস্য গল্পের পরিচালক হলেও ডিরেক্টর শান্তন ঘোষালের গল্পে একটা স্পষ্ট দিশা দেখা যায়। আজকের গল্প তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো নির্মাতার আবারও গল্প ফুটে উঠবে আমাদের এই জিও বাংলার পেজে। ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।